বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন শুরু হচ্ছে সানডে সাসপেন্স। আজকের গল্পের নাম হচ্ছে ভুতুড়ে, রচনায় নারায়ণ গঙ্গোপাধ্যায়। তার এই ছোট গল্পটি আমরা নিয়েছি নারায়ণ গঙ্গোপাধ্যায় সমগ্র কিশোর সাহিত্য গল্প থেকে। গল্পের এডিটিং এবং মিউজিকে রয়েছে মাছদিয়া থেকে। গল্প পাঠ এবং অন্যান্য সমগ্র কিছুতে আমি সঞ্জু। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কলকে, কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনেবাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি তাকে বললাম, আমার কাছে এসেই দেখুক না বাচাদন। আমি নিজেই তার ঘাড় মটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো। দেখা যাবে দেখা যাবে, যেদিন এক ঠ্যাং আম গাছে আর এক ঠ্যাং তেঁতুল গাছে থাকবে, সেই দিন তোর যখন চোখের সামনে আসবে তখন বুঝবি ঠেলা। এখন ঘুঘু দেখেছি, তখন না হয় ফাঁদটা দেখবি। তুই একটা পাষণ্ড, তুই নাচতে। আমি বললাম, হতে পারে, তা বলে তুই একটা এত ষাঁড়ের মতো চেঁচামেচি করবি, এর মানে কি? কেসটা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে পালাচ্ছিল। এমন সময় বাঞ্ছা থেকে এসে তার হাতটা চেপে ধরল। তারপর বলল, আহা হা হা, চড়ছিস কেন? সবাই তোর পেলা হতভাগার মতো অতটা নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেষ্টার হাসি গাল ছাপিয়ে কাঁধ পর্যন্ত এসে পৌঁছলো। আমি বললাম, বাজে যত সব। বাজে? তাহলে শোনো, শুনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করো, কিন্তু কেসটা তার আগে কিন্তু খাওয়াতে হবে কিছু মাইল। কিছু খিদে পেয়েছে। এমনিতে কেষ্টা হাড়কে পড়ল। কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, উল্টে লোকের ঘাড় মোটকে খাওয়ার ব্যবস্থা করে। সবসময় পরের ঘাড় ভেঙে খাওয়ার তালে থাকে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে দুটো সিঙাড়া আর জলযোগের সংযোগ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল, তাহলে শোনো, বছর তিনেক আগের কথা। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, একেবারে খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম। আরামেই ছিলাম, বেশ ভালোই কাটছিল। এমন সময় ঘটলো এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাতে পটল তুলল। এই পুরোটা যতদিন বেঁচে ছিল ততদিন গ্রামের লোকেদের হাড় ভাংস একেবারে একেকার করে রেখেছিল। ভারী গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে যেন হার্ট ফেল করে দেবে। পশু পাখি তো দূরের কথা, বেড়াল কুকুরও পর্যন্ত বাড়ির ধারে পাশে ঘেঁষত না। বাড়িতে বুড়ো একাই থাকতো। তার এক মস্ত বড় ফলের বাগান ছিল, সেটাই নাকি পাহারা দিত। এমন বিতিকিচ্ছিল যে বিতিকিচ্ছির সময় মারা যাবে তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। এমন সময় ডাক এলো যে পাশের বাড়ির বুড়ো মারা গেছে। সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের ভাত আর ইলিশ মাছ ভাজা খেয়ে সবে বিছানা নিয়েছি। ঠিক তখনই ডাক এলো যে মরাপুরেতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বোকা বানাচ্ছিস কাকে তুই? বাঞ্ছা ভ্রুকুটি করে বলল, আরে আগে শোন না বাপু, তারপরে যত বকর বকর করিস। তারপর এমন বড় বড় চোখ করে আমার দিকে তাকালো।
যেন ব্রাহ্মণ হলে আমাকে হয়তো ভস্ম করে দিত। বাঞ্ছা বলে চলল। কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে বদঘট লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বাইরে বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলেছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে বলেছে প্রচুর শরীরটা খারাপ রে। কাজে আমাদের 4 জনকে কাঁধ দিতে হলো। 2 জনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চললো, আর কাঁধে মরাটা ঝুলতে ঝুলতে চলল। নরেশ হঠাৎ কথা বাড়িয়ে বলল, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখান খেল খেলে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সে চিপি টিপি বৃষ্টি আর সনসনে হাওয়ায় বৃষ্টি পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারদিকে কালির মতো অন্ধকার, চারদিকে কালির মতো অন্ধকার। গাছপালাগুলো এই অন্ধকারে এক একটা বিশাল দৈত্য দানার মতো নড়াচড়া করছে। এদিকে মাঝে মধ্যে বিদ্যুতের চমকানিতে একেবারে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করতে গিয়ে পাশের থানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ছাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে? চেঁচাতে চেঁচাতে চললাম 4 জনে। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো, এখন হয়তো মরার মুখের কাপড়টা সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে। হার জানালন লক্ষ্য থাকার। মনে মনে অভিশাপ করতে করতে আমরা এগিয়ে চললাম। বলে হরি, বলে হরি, হরি বল, হরি বল, বলে হরি, হরি বল। আর একটা কথা বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনেই নয়, বুড়োর 2টো পাগড়ি প্রজাও ছিল। তারা তো আর বামনের মোড়াকে কাঁধ দিতে পারবে না, তাই পিছন পেছন পুরুল নিয়ে আসছিল। তাই পেছন পেছন পুরুল ফাওড়া নিয়ে আসছিল কাঠ কেটে আনবে বলে। সে যাই হোক, শ্মশানে আপাতত শেষমেশ পৌঁছানো গেল। শ্মশানটা ঠিক গাঁয়ের নিচে নয়, গাঁ থেকে কিছুটা দূরেই আছে বটে। আশেপাশে বাড়িঘর একটাও নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে বাবলা গাছের ডাল নড়াচড়া করছে কয়েকটা। তারই পাশে একটা টিনের চালা ঘর ছিল। এই জায়গাটায় শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 ধাপ। তবে এখন বর্ষার জলে 3-4 ধাপ দেখা যাচ্ছে। প্রায় ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় চড় ফাটল, আর 2-1 জায়গায় ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম। মরাটারে এমনভাবে রাখলাম যাতে মরার পা 2টো ডুবে থাকে গঙ্গার জলে। পুরোর গঙ্গা যাত্রাও হবে। তাছাড়া এ সুবিধেও আছে যে কাউকে ছুঁয়ে থাকতে হবে না। মরাটারে নামিয়ে আমরা গিয়ে বসলাম সেই চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর না হয় চিতা সাজানো যাবে। তারপর সবাই মিলে বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারদিকে ঘন অন্ধকার, কেউ কোথাও নেই। হাওয়ায় হাওয়ায় বাবলা বনের মাতামাতি। মাঝে মধ্যে এখানে ওখানে শেয়ালের চোখগুলো পুরো জল জল করছে মাঝে মধ্যে। সেই চোখের দিকে তাকিয়ে রক্ত হিম হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে আমাদের।
ভূত নয় তো, লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটের মধ্যে নামানো ওই মরাটার ওপর। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছিলাম আমরা। হঠাৎ করে শেয়াল টিয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কেও হুঁশিয়ার থাকা দরকার। নিজেদের মধ্যে গল্প করতে করতে কতক্ষণ কেটেছিল তার খেয়াল ছিল না। হঠাৎ নরেশ ফিতো স্বরে বলল, আরে, মরাটা কেমন নড়লো না? আমরা বললাম, "ধ্যাৎ, তোর চোখের ভুল।" খানিক পরে পটলা বলল, আরে, মরাটা কিন্তু সত্যি নড়ে উঠলো। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছেলে ছিল কানু। কানু যেমন বুকের ছাতি, তেমনই সে বেপরোয়া। কানু তখন আশ্বাস দিয়ে বলল, ও কিছু না সেরকম, জলের ঢেউয়ে দেখ, হয়তো নড়ে চড়ে উঠেছে মরাটা। তারপর আবার মিনিট কুড়ি মতো কাটতে না কাটতেই আমাদের সবার শরীর যেন ভয়ে ঝাঁকুনি খেয়ে উঠল। কিন্তু এইবারে কোনো ভুল নেই। লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। আরে এ কি! আমি, নরেশ আর পটলা একসাথে সবাই মিলে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, দাঁড়িয়েই এক নাগাড়ে বলল, তোর তোর ভিতু টিম সব, তোরা দেখতে পাচ্ছিস না? পিছল সিঁড়ি, তাই হয়তো গড়িয়ে পড়ছে নিচের দিকে। দাঁড়া তোরা, আমি যেয়ে তুলে নিয়ে আসি। মরাটা কিন্তু তখনও নামছে, হাঁটু পর্যন্ত নেমে গেছে গঙ্গায়। তখন কানু গিয়ে বাঁশের মাথাটা ধরে টান দিল, কিন্তু তাতে কিছুই হলো না। কানুর টানকে অস্বীকার করে মরাটা তখন আরো নিচে নেমে গেল। তারপর আমাদের কানু এবার দু হাতে মরাটারে চাপটে ধরল। কিন্তু কি আশ্চর্য! কানু মরাটারে ধরে রাখতে পারল না। দু ধাপ পিছিয়ে যেন সে একটা মন্ত্র বলে, সে নিজের সাথে আমাদের শরীরটাকে আটকে দিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। ধীরে ধীরে বুক জল ক্রমশ গলা জলে পৌঁছে গেল। আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অতল কালো জলে ঠিক যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসি, খিলখিল শব্দ। সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ এই মরাটার দ্বারা আমাদেরকে অন্ধকারে বহিয়ে নিয়ে চলেছে, আমাদেরকে অন্ধকারে টেনে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সকলে মিলে আর্তনাদ করে উঠলাম, বাঁচাও! কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! 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 কে কোথায় আছো? বাঁচাও আমাদেরকে! বাঁচাও! ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা দৌড়ে এসে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। আমরা ছিলাম 4 জন, হয়ে গেলাম 6 জন। তারপর সেই অমানসিক বলে চলতে থাকলো। ছিলাম 4 জন, হলাম 6 জন। তারপর আবার নতুন বলে চলতে থাকলো, সেই অমানসিক তাকতওয়ার। তারপর তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। এবার আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে ভেসে পৌঁছতে লাগলো, কিন্তু তখনও তার প্রচণ্ড টান আছে বটে। কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে।
ধীরে ধীরে গলা জল থেকে বুক জলে, তারপর ধীরে ধীরে কোমর জলে, ধীরে ধীরে হাঁটুর জলে, তারপর ওদিকের টানটা ঝড়াম করে ছেড়ে গেল, সঙ্গে সঙ্গে ছিটকে এলো ওপরে। আর আমরা তখন 6 জন মিলে উপর করে ওর ঘাড়ে উপর হয়ে পড়লাম। এটা বাপরে বাপ, রে বাপ রে, ওই সর সর সর, মা মা গো। ঠিক তখনই ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিল। বাঞ্ছা থামলো। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি তখন এক অতি ভয়ঙ্কর কাহিনী। আমরা একসাথে বলে উঠলাম, কে উঠলো, কে উঠলো, কে উঠলো, কি হলো, তারপর কি হলো? তারপর ধীরে ধীরে বাঞ্ছা বলল, আর কি, এই প্রায় 1.5 মণ। কি কি 1.5 মণ? 1.5 মণ কি? তারপর ধীরে ধীরে বাঞ্ছা বলল, আমাদের কালনার গঙ্গার জলের বিখ্যাত কচ্ছপ, সেই বেটায়। আমি তখন হো হো করে এসে উঠলাম। কেসটা ধারাম করে লাফিয়ে উঠলো। পোট সারা জোচ্চোর। বাঞ্ছা বললে, ও হতে পারে, কিন্তু আজ বেড়ে খাইয়েছি শেষটায়। ভূতের জয় জয়কার হোক। তারপর বাঞ্ছা হঠাৎ সিরিয়াস ভাবমূর্তি নিয়ে বলল, তবে সেই রাতে কচ্ছপটা দেখে আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিলাম। পরে না হয় নর্মাল হয়েছিলাম, কিন্তু ওই ঘন্টাখানেক পরে কৈলাস বলেছিল, আচ্ছা, কচ্ছপটা না হয় মরাটাকে টানছিল, কিন্তু কানুকে কে ধরেছিল? কানু কেন নিজেকে ছাড়াতে পারছিল না?